এত দীর্ঘদিনেই ওনার সঙ্গে একটা সম্পর্ক ছিল। প্রথমে অভিনেত্রী হিসেবে যে ছবিটা উনি করেছিলেন, প্রথম ছবি, সেই ছবিটাও দেখেছি এবং তারপর থেকে আর ফিরে তাকাতে হয়নি। একের পর এক উনি ছবি করে গেছেন, আমি শুধু দর্শক হিসেবেই দেখেছি। এত সুন্দর দেখতে, তার ভেতরে অনেকেই তখন সুন্দরী ছিলেন, কিন্তু একটা অদ্ভুত পার্সোনালিটি ছিল যেটা আর কারোর মধ্যে ছিল না। সেটা আমাকে ভীষণ আকৃষ্ট করত। আমি সেখানে যেতাম। তারপর পরবর্তীকালে যখন আমার বিয়ে হয়, তখন আমার স্বামীর সঙ্গে ওদের একটা খুব ভালো রিলেশন। আমার বিয়ের তত্ত্ব পর্যন্ত উনি সাজিয়েছেন এবং সমানেই আসতেন, দেখা হতো, কথা হতো, নানান রকমের, নানান ধরনের। একটা সময় এটাও ঠিক করলেন যে একটা ছবি করবেন আমাকে নিয়ে, 1084 মা। কিন্তু আমার দুর্ভাগ্য যে সেটা হলো না। ওটা ওনার মনের ভেতর থেকে গেল, আমার মনের ভেতরও থেকে গেল, থাকলো। কিন্তু আসছে জন্ম আছে, আমি বিশ্বাস করি পরজন্মে উনিও আসবেন, আমিও আসবো, আমরা তখন ওই ছবিটা করব। নমস্কার, ধন্যবাদ। শ্রী পলাশ বন্দ্যোপাধ্যায়, যিনি আমার মায়ের খুবই কাছের মানুষ, সব ছবিতে কাজ করেছেন মায়ের সঙ্গে, এবং মায়ের ডান হাত একভাবে বলতে গেলে। আমি ডান হাত কি না জানি না, তবে ওর ছবি করার সঙ্গে আমি প্রথম দিন থেকেই জড়িয়েছিলাম। 1961 সালে আমি যখন তপন সিনহার হাসুদিমাকে রূপকথা ছবিতে কাজ করবার সুযোগ পাই, সেই সময় আমি ওকে দেখি প্রথম। ছবিতে দেখেছি অবশ্যই, গানও শুনেছি। সেখানে গিয়ে শুনলাম, এই কথাগুলো বোধ হয় জানেন না, সেই জন্যই বলছি। তপনদার সহকারী ছিলেন পীযূষ বোস, তাকে তপনদা ডিরেক্টর করলেন, প্রডিউসার আনলেন, ইত্যাদি ইত্যাদি। দেখলাম, আরে বাহ, আরও ভালো লোক। তারপরের ছবি বলাই সেন, সেও তপনদার সহকারী, একই পন্থায়। সেই সময় দেখলাম যে উনি খড়কুটো উপন্যাস বেরোতো দেশ পত্রিকায় বিমল করে, কেটে কেটে রাখতেন। তখন থেকে চিত্রনাট্য করতেন, কবে থেকে ভাবনা ভগবান জানে। দেখলাম তার পরের বছর উনি একই পদ্ধতিতে আবার ছবি ডিরেক্টর হলেন পূর্ণিমা পিকচার্সে। কিন্তু এখানে একটা আকাশ পাতাল তফাৎ ছিল। পীযূষদার শিউলি বাড়ির ছবি, বলাইদার সুরের আগুনের ছবির গল্প নির্বাচন, চিত্রনাট্য, সংলাপ, সুপারভিশন, মিউজিক সবগুলো কিন্তু তপনদা করেছিলেন। ওরা নতুন এবার তৃতীয় নতুন ডিরেক্টর অরুন্ধতী দেবী, তাঁর ছবিতে কিন্তু সেটা ঘটল না। তিনি নিজের চিত্রনাট্য লিখলেন, আমি পাশে বসে থাকতাম, আমার হাতের লেখাটা ভালো ছিল বলে এখানটা সাহায্য করতাম। সংলাপ লিখলেন, মিউজিক দিলেন, ডিরেকশন তো দিলেনই। অর্থাৎ ওইখানে তফাৎ একটা বিরাট। সেখানে তপনদার কোনো রকমের, হয়তো তপনদার সান্নিধ্যে সে পূর্ণিমা পিকচার্সের ছবি করেছেন, কারণ পূর্ণিমা পিকচার্স তো দুটো ছবি করেছে, ওরা খুব 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 বড় প্রডিউসার ছিলেন একবারে, চন্দ্রশেখরের প্রডিউসার। ওদের দুটো ছবি হচ্ছে, একটা হচ্ছে তপনদাকে দিয়ে হাটে বাজারে, আর একটা মানিকদাকে দিয়ে গুপিগায়ন বাঘাবায়ন। তখন অনেকে ধরিয়ে নিয়েছিল, তপনদা তো ডেট পাওয়া যায় না, এত ব্যস্ত। আজ তপনদাকে পাওয়ার জন্যই বোধহয় অরুন্ধতীকে ছবিটা দিয়েছেন, হয়তো হয়, তাই জানি না। অনেকে ধরে নিল যে ছবিটা সুপার ফ্লপ হবেই। ও কি জানে, বলাই তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, ডিরেকশন শিখেছে। পীযূষ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, ডিরেকশন শিখেছেন, উনি অভিনয় জানেন। তপনদাকে কোনো দিন সেটে আসতে দেখিনি। সুপারভিশন তো অনেক অনেক দূরের কথা। এখন রাত্রেবেলাতে উনি যদি কিছু কানে দিয়ে থাকেন তাহলে সেটা আলাদা কথা, আমি জানি না সেটা। আর সেটা থেকে যদি উনি নিয়ে থেকে রাখেন তাহলে সাংঘাতিক ব্যাপার। রাত্রেবেলায় স্বামী স্ত্রীর কথার মাঝখানে যদি উনি শর্ট টেকিং শিখিয়ে থাকেন এবং সেটা যদি উনি শিখতে পেরে থাকেন, তাহলে তার চেয়ে বোধহয় কোনো মহিলা কেউ নেই এখানে অত কিছু। এনিওয়ে, ছবি শেষ হলো,
রিলিজ হলো শুক্রবার। সেদিন আমরা উত্তমদার সুপারহিট ছবি জীবন মৃত্যু রিলিজ হয়েছে, বেনুদি উত্তমদা। আমি উত্তর কলকাতায় থাকতাম, মিনারে যেতাম আমাদের ছুটি ছবির খবর নিতে, আর পাশে স্ত্রী, সেখানে উত্তমদার ওই ছবি সুপারহিট। বেশ প্রথম দিন গেলাম, আমাদের হলে কোনো লোকই নেই, গেলাম রিয়াকশন দেখতে। এটা তপনদার ট্রেনিং ছিল, দর্শকের মুখের দিকে তাকাবে, জিজ্ঞাসা করবে না, তার থেকে তুমি বুঝতে পারবে তাদের মুভমেন্ট দেখে, তাদের অ্যাটিটিউড দেখে তাদের ভালো লেগেছে কি ভালো লাগেনি। লোকই নেই তো কি রিয়াকশন হবে। শনিবার প্রডিউসার এলেন অসীমদা, পূর্ণিমাদি আছেন এখানে, উনি তো পূর্ববঙ্গের লোক কিন্তু সেন্ট জেভিয়ার্সের ছাত্র, একটা পূর্ববঙ্গের তো অভিযুক্ত বাংলার লোক করা। এসে বললেন গেছি গিয়া ছবি কাছে, দর্শক নেই। তখন বলে নিল সবাই, আলোচনা করলে আরে ওরা তো জেনেই করেছে ছবিটা। হাটে বাজারে প্রোডাকশনের যে কস্ট যদি 10 টাকা হয়ে থাকে, তার সঙ্গে এটা যদি 2 টাকা হয়ে থাকে তাহলে 12 টাকা ধরিয়ে নিয়েছে ওই ছবির কস্ট, জেনে শুনি করেছে। সংক্ষেপে বলি, ছুটি ছবির বাজেট ছিল 1,65,000 টাকা। হ্যাঁ, তখন সস্তা ঘন্টার বাজার মানলাম। সোমবার থেকে পাল্টাতে লাগলো। আমি যাই, মন মারা হয়ে থাকি, উত্তমদার ছবিতে ভিড় 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 ভিড়। ওরই মধ্যে যারা টিকিট না পায় বিরক্ত হয়, আবার ফিরে যাবো, যাই এই ছবিটা ক্ষমা ঘেন্না করে দেখি। এই ক্ষমা ঘেন্না করে দেখার লোক বাড়তে লাগলো। উত্তমদার ছবি 14 সপ্তাহ চলার পর উঠে গেল। আমাদের ছবি মনে হয়েছে আমাদের ছবি, তখন বলতে পারছিলাম না, ভয় পাতাম। এই লোক, এই ছেলেটা ছবির সঙ্গে জড়িত, কী ছবি করেছে? তখন বলছেন আমার ছবি, আমাদের ছবি, আমার ছবি। 23 সপ্তাহের পর আমাদের হাউসে ওনার বলছে এবার তুলে নিন, আর চালাবেন না, আমাদের ছবির লাইন জমে গেছে। হলো এখানে আমার নতুন গল্প। বলাইদার ছবি সেটে পীযুষদা ছিলেন, পীযুষদার ছবি সেটেও ছিলেন, গান করে দিয়েছেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তখন তার ধারে কাছে জানি, আমি বারবার বলছি, কিন্তু রটে গেল ছবিটা নাকি তপন সেনের ছবি। এই দুর্ভাগ্যের কথা। তার মধ্যে আমিও একাধিকবার এই আলোচনার মধ্যে পড়েছি, তিক্ততার মধ্যে। আমাকে বলতে হচ্ছে না, উনি কোনো দিন সেটে আসেননি। 2 নম্বর স্টুডিওতে শুটিং, 1 নম্বর, তপনদার 2 নম্বর স্টুডিওতে শুটিং ছিল বলে উনি 1 নম্বরে শুটিং করলেন, যাতে কেউ বলতে না পারে যে একবার ওইখানে যাওয়ার নাম করে স্বামীর কাছ থেকে শিখে এসছেন। সেটা হয় জানা, যদিও ছবি প্রমাণ করে দিল। তখন মনে হলো মল্লিকা সেনগুপ্তর একটা কথা আছে, কবিতা আছে, মিথ্যার 10 মাথা 10 দিকে ছড়ায় জঞ্জাল। সেই থেকে অনুসরণ করি আমি বলছি, সত্যের 10 মাথা 10 দিকে ছড়ায় সাধু সঙ্গীত, সত্যের সঙ্গীত। এর পরের ছবি কিন্তু ওর ঠিক হলো মৃগয়া। তার থেকে বোঝা যে মৃগয়া কাদের ছবি? পূর্ণিমা পিকচার্সের। কে অভিনয় করবেন? পূর্ণিমা দিয়ে আছেন, পূর্ণিমা পিকচার্সের পূর্ণিমা। দেখা হলো দীর্ঘদিন পর, কি আনন্দ হলো আমার, সবার হলো। অশোক কুমার, কথা ফাইনাল হয়ে গেল। অপর্ণা সেন, ফাইনাল হয়ে গেল। গান রেকর্ডিং ওর ভাই গাইলেন, বিশ্বভারতীর ছাত্র। আমি জানি না ছবিটা হলো না কেন। এরপরে তো সবাই জানেন কে ছবি করেছেন, কীভাবে করেছেন। ওর সম্বন্ধে কত বলবো। একটা কথা বলি, শেষ কথা, একবার বিতান্ত ব্যক্তিগত কথা। একটা সম্পর্ক তৈরি হয়েছিল, আমরা মা বলা উচিত ছিল, বলতে পারিনি। কেন পারিনি? আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন যে কোনো বাড়িতে কোনো বাচ্চা সে ঠাকুমাকে মা বলে, মাকে বৌমা বলে। আমিও যখন ঢুকেছিলাম তখন একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবেই ঢুকেছিলাম, যার ফলে সবাই যা বলতো তপনদা, আমিও বলতাম তপনদা। সবাই বলতো বৌদি, আমিও বলতাম বৌদি।
ওই অভ্যেসটা হয়ে গেল মাকে বৌমা বলার মতো, ওই বৌদি বলে গেলাম। ব্যক্তিগত কথা দুটো একটা বলি, তাতে বুঝতে পারবেন, মানুষটাকে বুঝতে পারবেন আমার সঙ্গে কি সম্পর্ক ছিল। বাইরেটা দেখে সবটা বোঝা যায় না। ছুটি ছবির আউটডোরে গেছি, পড়াশোনাতে শর্ট আছে, মৃণাল আছে, অজিতেশ দা আছেন, মৃণাল মুখার্জি, অজিতেশ দা। নিমিয়াঘাট ডাক বাংলোতে একটা ছোট্ট বাংলো, তখনকার দিনের বাংলো, সেখানে সব থাকার ব্যবস্থা হয়েছে। আর তোপচাচির ডাক বাংলোতে একটা রুম বুক করা আছে বৌদির জন্যে। আমরা গেছি, গিয়ে হাত মুখ ধোবার জন্য ঘরে ঢুকেছি, বাথরুমে ঢুকেছি, আর ফিরে এসে দেখি আমার সব জিনিসপত্র উধাও। মানে কী হলো, আমার এক সহকর্মী ছিলেন বিবেক, আমরা সে বদমাইশি করেছে। তো বিমলদা খুব সজ্জন ব্যক্তি, আমাদের ক্যামেরাম্যান ছিলেন। তিনি বলেন না 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 না, আমরা রাত্রে অন্ধকার জঙ্গল দেখে আমরা ঠিক করলাম বৌদির একা থাকা যাবে না, বৌদির সঙ্গে চাই। সঙ্গে কে যাবে? কেন? পলাশে। বৌদি বললেন পলাশে যাবে। খেয়ে দেবে না, চল। জিপে করে গেলাম। ডাক বাংলো খুব সুন্দর ডাক বাংলো, শুয়েছি, দেখছি। আমার এই ছেলে বলুন, আমিও ওইরকম কথা বলতাম, বলুন বীরভূমের আমি লোক, পাশ ফিরে শোবো। মানে কেন পাশ ফিরে শোবো কেন? মানে আমি কীভাবে শোবো সেটা তুমি হুকুম করবে নাকি? আমি তোমার ছবিতে কাজ করছি, ঠিক আছে, আমি কীভাবে শোবো আমি ঠিক করবো। বলে আরে গাধা, আমি চেঞ্জ করব। এইটা সম্পর্ক ছিল। সমিত মহন্ত তপন সেনের ঘরের ছেলে। ও যখন বিয়ে করে তখন কিছু করতে পারেনি, আর্থিক অবস্থা ছিল না, পরিচয় ছিল না। পরবর্তীকালে তপনদার সান্নিধ্যে এসে বা ওর মেরিতে সমিত ভঞ্জ হয়। ওর মেয়ের মুখে ভাত হচ্ছে খুব ঘটা করে, লম্বা বেঞ্চ, এখনকার মতো নয়, নেমন্তন্ন করেছে। তপনদা খেতে বসেছেন, আমি খেতে বসেছি, বৌদি খেতে বসছি, দিচ্ছে, কথা হচ্ছে, গল্প করছে। হঠাৎ গিয়ে একটা চপ দিল, কি দিল একটা, আমি মুখে দিয়ে ঝাল, বেশ ঝাল, আমি রেখে দিলাম। উনি তুলে নিলেন, একটু এগিয়ে এগিয়ে গিয়ে আমরা একটু আমাকে বলেছিলেন কেন তোর বাড়িতে মা কাকিমা এরা নেই? এই যে আমার সঙ্গে এইরকমই একটা সম্পর্ক ছিল, মা বলতে পারিনি, আর সবার সামনে বলছি মা। সেদিন অনুষ্ঠানে বলেছি তপনদাকে, উনি আমার বাবার সমান, শাস্ত্রেই আছে অবশ্য, গুরু। অনেক 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 কথা আছে, আরও বলবেন, 5 জনে বলুন। শ্রীমতী সুচিতা রায়চৌধুরী, উনি মায়ের সঙ্গে কাজ করেছিলেন মেঘরৌদ্র ছবিতে। নমস্কার, শুভ সন্ধ্যা। ভাবতে কিরম অবাক লাগছে যে তপন সিনহা, অরুন্ধতী দেবী, ওদের শতবার্ষিকী পালন হচ্ছে। এটা ভাবতে গিয়ে আরও বিশেষ করে মনে হচ্ছে আমার বাবা ছিলেন জ্যোতির্ময় রায়, উদয়ের পথের লেখক। মা ছিলেন বিনতা রায়, উদয়ের পথের নায়িকা। ওরা যদি বেঁচে থাকতেন তাহলে ওদেরও বোধহয় সেই সময়টা এসে গেছে। আমরা 60-70 দশকে যারা বড় হয়েছি, আমাদের কাছে কিন্তু আর তো অন্য কোনো ছিল না, এন্টারটেইনমেন্ট বলতে সিনেমা ছিল। এবং আমাদের কাছে এইসব মানুষদের ছবিগুলো যখন আসতো, ছিল আমাদের কাছে একটা সাংঘাতিক উত্তেজনা যে এদের ছবিগুলো দেখতেই হবে, তা না হলে চলবে না। সেইটা একটা অদ্ভুত উন্মাদনার ব্যাপার ছিল। আমার সিনেমা জগতে আমি কিন্তু খুব বেশি পরিচিতও হয়তো নই, বেশি ছবিও করিনি, কিন্তু আমার সৌভাগ্য যে আমি সত্যজিৎ রায়, মৃণাল সেন, অরুন্ধতী মাসি এবং এই ঋতুপর্ণ ঘোষ, রিসেন্টলি ঋতুপর্ণর অনেকগুলো ছবিতেই আমি কাজ করেছি। এবং আমার মনে হয়েছে এরা আমাকে নানান ধরনের সুযোগ দিয়েছেন। সেই দিক থেকে আমি মনে করি আমার খুবই সৌভাগ্য যে আমি এই সুযোগগুলো পেয়েছি এদের কাছে। আর অরুন্ধতী মাসির সাথে মেঘরৌদ্র করার ব্যাপারে বলতে গেলে মনে পড়ে, তখন আমি বোধহয় ক্লাস
6-7-এ পড়ি। আর সেটার সবচেয়ে বড় মজা হচ্ছে যে এটা ছিল একটা ভীষণ সুন্দর ছুটিতে যাওয়ার অভিজ্ঞতা। কারণ ক্লাস 6-7-এ পড়ি, মা কোনোদিন বড়দের সাথে ছাড়া কোথাও বেরোতে দেননি। যেহেতু অরুন্ধতী মাসি ছিলেন, আমি একা একা অরুন্ধতী মাসিদের সঙ্গে গেছিলাম শুটিং করতে। সো ইট ওয়াজ মাচ মোর ফান রাদার দ্যান একটা ভীষণ আমি শুটিং করতে যাচ্ছি সিনেমা, এগুলো আমাদের মানে আমার ভীষণই আসেনি। অতএব সারাক্ষণ ঘুরে বেড়াতাম। এক্ষুনি পলাশদা বলছিল যে কাঁচা আম খেয়ে ভীষণ অ্যাসিডিটি হয়ে অজ্ঞান হয়ে গেছিলাম। এইসব করে বেড়াতাম আর কি আমি আর হাসু সারাদিন খুব আনন্দ করেছি। আর অরুন্ধতী মাসির কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, একটা কথা বললে হবে না যে আমার মা এবং অরুন্ধতী মাসি চরিত্রগতভাবে কিন্তু খুব এক ধরনের মানুষ, খুব অত্যন্ত ভারী কি ডিগনিফাইড, ভীষণ রিজার্ভড, বাট দে ওয়্যার ভেরি অ্যাফেকশনেট এবং ভীষণ নরম মনের মানুষ। দুটোকে কিন্তু মেলানো যায় না বাইরে থেকে দেখে, কিন্তু সেই জন্য ওনার কাছে প্রচুর স্নেহ পেয়েছি। আমাকে উনি দেখান হাসি বলে ডাকতেন, কারণ আমি ভীষণ হাসতাম আর ভীষণ দৌড়াত্ম করে বেড়াতাম। মনে আছে রাত্রিবেলা আমরা যখন ঘুমাতে যেতাম, আমি হাসু আমাদের ঘরে এসে দেখে যেতেন আমরা ঠিক মতন মশারির মধ্যে শুয়েছি কিনা, ঘুমিয়েছি কিনা, না আড্ডা মারছি কত রাত অব্দি জেগে জেগে। সেই রকম মানুষ, ওনার সঙ্গে কাজ করা একটা অন্য ধরনের অভিজ্ঞতা পেয়েছি। খুবই সুন্দর ভালো ভালো দিন গেছে। তবে এখন পেছন ফিরে দেখলে যখন মনে হয় যে স্বরূপদা, সমিতদা, অজিতেশ মামা, যাদের সাথে যাদের ভালোবাসা, যাদের স্নেহ পেয়েছি ওই সময়টায়, সবাই চলে গেছেন। আমরাই শুধু রয়েছি সেই কথাগুলো একটু একটু করে মনে করে বলার জন্য। সেটাই আমাদের ভালো লাগা। আমার খুব ভালো লাগছে যে এরম একটা অনুষ্ঠান হচ্ছে, যে ওদেরকে মনে করা হচ্ছে, ওদের স্মৃতিচারণ হচ্ছে, ওদের ছবিগুলো দেখার সুযোগ হচ্ছে এই প্রজন্মের। আমার মনে হয় সেগুলো ভীষণ প্রয়োজন, কারণ আমাদের যে কালচারাল সিনারিও সেখানে সেই প্রয়োজনটা এখন বিশেষ করে ভীষণভাবে প্রয়োজনীয়। মেবি ইংলিশে সাবটাইটেল থাকুক, কিন্তু দেখা দরকার। আমার মনে হয় এটা আমাদের একটা কি বলবো, আমাদের একটা সম্পত্তি, জাতীয় সম্পত্তি এগুলো। অতএব যেমন আমার বাবার কোনো ছবি, জ্যোতির্ময় রায়ের অনেকগুলো ছবি পরিচালিত ছিল, কিন্তু কোনো ছবি, সমিতদাও বলছিলেন যে কোনো ছবির আমরা কোনো ডকুমেন্টেশন পাই না, মানে ছবিগুলো কোথায় কিভাবে কেমনভাবে আছে উই ডোন্ট নো। সো সেই জন্য হিস্টোরিক্যালি দিজ আর ভেরি ইম্পর্টেন্ট থিং। আরেকটা জিনিস যেটা রানা সাথে কথা হচ্ছিল, শতবর্ষ, তপন সিনহার শতবর্ষ বলে একটা বই ওরা বার করেছেন, অত্যন্ত সুন্দর পাবলিকেশন। এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যারা একটা করেছেন, তারা আমাকে তপন সিনহার নারী চরিত্রের ওপরে লিখতে বলেছেন। প্লিজ আপনারা সবাই বইটা পড়বেন, খুব ভালো লাগবে। নমস্কার। আচ্ছা, এবার আমি সোনালী গুপ্ত, সোনালী বসু, তাকে একটু অনুরোধ করছি। নমস্কার। আমার খুব সৌভাগ্য হয়েছিল, কারণ আমি ছোটবেলা থেকেই তপন সিংহ এবং অরুন্ধতী দেবী, তাদেরকে মানে দুজনকেই অরুন্ধতী মাসি আর তপন কাকু বলতাম। আর আমার বাবা এবং মা দুজনের সঙ্গেই ওনাদের সঙ্গে মানে ভীষণ পারিবারিক, যার জন্য রানাকে আমি ছোটোবেলা থেকেই জানি। কিন্তু আমি যখন প্রথম ছবিটা করি, অনেকে অরুন্ধতী দেবীর ছবিতে অভিনয় করেছেন বা করেছেন, কিন্তু আমি অরুন্ধতী মাসির সঙ্গে অভিনয় করেছি, সেটা হচ্ছে হারমোনিয়াম ছবিতে, এবং অরুন্ধতী মাসি ওই ছবিতে গানও করেছেন। যে সৌভাগ্যটা আমার হয়েছে, যেটা তপন কাকু আমাদের বলতেন যে তোমরা যখন গান রেকর্ডিং হবে, তোমরা সবাই কিন্তু যে যার রেকর্ডিংয়ে থাকবে, অন্যদের রেকর্ডিংয়েতেও আসবে। এবং আমার সেই সৌভাগ্যটা হয়েছিল
যে আমি অরুন্ধতী মাসির গান রেকর্ডিং, শুটিং, এভরিথিং আমি নিচে, এবং উনি ওটাই ওনার বোধহয় শেষ ছবি না রে? হ্যাঁ, ওনার অভিনয়ের শেষ ছবি। হ্যাঁ, তো সেই কারণে ওইটার জন্য আমি খুব ক্লোজলি ভীষণভাবে যুক্ত ছিলাম। এবং আমারও সেকেন্ড ছবি ছিল, তখনও আমারও 17 বছর বয়স। আমার প্রথম প্রতিশ্রুতির পরেই আমি তপন কাকু ডেকে পাঠালেন, পলাশদাও ছিলেন, বলাই কাকুও ছিলেন, যারা আমাকে নিয়ে গিয়েছিল যে খোকা, আমার বাবা দীনেন গুপ্ত ডাক নাম ছিল, খোকার মেয়েকে ডাকো। আর বাবা তপন কাকুর অনেক ছবি যেমন ক্যামেরা করেছে, এবং ছুটিরও মাঝখানে ক্যামেরাম্যান অসুস্থ হয়ে যাওয়ার দরুন আমার বাবা অনেকটা ক্যামেরার কাজ করেছিল। তো সেই জন্যে আমি সব জিনিস, হাটে বাজারে, ছুটি, সব কিছুর মধ্যেই ছোট হলেও যেতাম আসতাম। কিন্তু হারমোনিয়ামে কাজ করার প্রথম অভিজ্ঞতা হচ্ছে আমি ট্রেনে করে শান্তিনিকেতন প্রথম যাচ্ছি। সঙ্গে কে না, তপন সিংহ, অরুন্ধতী দেবী, আমার মা এবং আমার হিরো ভীষ্ম গুহ ঠাকুরতা, ট্রেনেতে। প্রথম কথা শান্তিনিকেতন প্রথম গেছি, একটা অন্য রকম, তখন এখনকার মতন শান্তিনিকেতন নয়। আর তখন আমরা ফুল ইউনিট ট্যুরিস্ট লজে সবাই রয়েছি, সারাদিন ভোরবেলা থেকে শুটিং হতো, আবার ফেরত আসা, আবার বিকেলবেলা শুটিং হতো। কিন্তু আমাদের সন্ধেবেলা বাড়ি ফেরত এসে আমাদের একটা প্রচণ্ড রকমের আড্ডা হতো, এবং আড্ডার সঙ্গে একটা গানের আসর বসতো। এবং সেইটা আমাদের খুব সৌভাগ্য হয়েছিল যে এই আমরা অরুন্ধতী মাসিকে নুকুমাসি বলতাম, গান শোনা বা গল্প করা বা পুরনো গল্প শোনা বা জানা বা কী করব, কালকে কি অভিনয় করব, কিভাবে করব। আমার গানেরই মেন শুটিংটা ওখানেই ছিল, খোয়াইতে। তো সেই কারণে আমরা সকাল থেকে উঠে করতাম, কিন্তু রাত্রিরে আমরা বসে থাকতাম এই গল্পগুলো শুনবো বলে। এবং আরেকটা আমার সৌভাগ্য হয়েছিল যে নুকুমাসির সঙ্গে কি বলে তোমার কণিকা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ বন্ধুত্ব ছিল। তো উনি এলেন আমাদের সঙ্গে দেখা করতেন, উনি অরুন্ধতী দেবী আমাদের সঙ্গে রয়েছেন ট্যুরিস্ট লজে। সেই সৌভাগ্যটা আমাদের হয়েছিল যে তারও গল্প শোনা, তারও গান শোনা। সো এই যে জিনিসগুলো আমরা কাছ থেকে পেয়েছিলাম, দেখেছিলাম। এবং আমরাও অভিনয় করতে যেতাম যখন, তো এত ছোট, কিছু বেশি খেতে দিত না, না খেলে ঘুম পাবে, অত খাওয়া দরকার নেই। আর কিন্তু একদম ম্যান্ডেটরি তপন কাকুর শুটিংয়ে ছিল যে পোস্ত ভাত হবেই, তো সুতরাং সেটা আমাদের খেতেই হবে। ভীষণ আন্তরিকতা ছিল, অনেক কিছু শিখেছি, অনেক সুন্দর করে রিহার্সাল করেছি। এবং তার পেছনে কিন্তু সব সময় অরুন্ধতী দেবী থাকতেন। মানে আমরা যেহেতু ছোট, আর মানে কোনো রকমভাবে আমাদের গার্ড করে করে নিয়ে যাওয়া, রাখা, থাকা, যেটা রুমদি বললেন যে এই ঘুমিয়ে চোখ না ঠিক করে সকালে উঠে জিজ্ঞেস করা, ভীষণ একটা আন্তরিক মানে কি বলবো টাচ ছিল, যেটা খুব কম পাওয়া যায়। খুব মানে আন্তরিকতা না হলে হয় না। এবং আমি যখন হারমোনিয়ামের জন্য গোল্ডেন ক্রাউন অ্যাওয়ার্ডটা এশিয়ান কান্ট্রি থেকে বেস্ট অ্যাক্ট্রেস পেলাম, আর তপন কাকু বেস্ট মিউজিক ডিরেক্টর পেলেন, আমার প্রথম ফোনটা নুকুমাসি করেছিলেন। আমি দেখিও নি খবরের কাগজ, কিন্তু বললেন ফোন করে যে তুমি কি খবরের কাগজ দেখেছো? আলাম না তো। বললো তুমি এই অ্যাওয়ার্ডটা ফুল এশিয়ান কান্ট্রি থেকে পেয়েছো, আর তপন পেয়েছে মিউজিক ডিরেক্টরে। তো সেই যে আনন্দটা, সেই যে আগেকার দিনে যে আমরা আনন্দটাও এত সবার সঙ্গে শেয়ার করতে পারতাম। এই যে বললো যে এখন আর্কাইভটা যেটা হচ্ছে, এটা আরও আগে থেকে হতে পারলে বোধহয় আরও ভালো হতো বাংলা ছবির জন্যে। যেটা আমার যেরকম বাবার ছবির সমস্ত স্ক্রিপ্ট আমি সমস্ত যাদবপুরে দিয়েছি, রানাও দিয়েছে, আমরা সবাই ওখানে দিয়ে রেখেছি। তো এইগুলো আর্কাইভটা না হলে অনেক ছবির প্রিন্টই আমরা দেখতে পাই না। সেগুলো এত ব্যাডলি মানে রেখেছে যে অনেক ছবির প্রিন্টই খারাপ হয়ে গেছে, যেগুলো আর প্রিন্ট করা যাবে না। বাট এখন যেগুলো সবাই চেষ্টা করছে, আশা করি খানিকটা হয়তো তারা মানে রাখতে পারবে, যতটা রাখতে পারবে। এরকম যেটা বললো যে সাবটাইটেল করে আবার যদি রিলিজও করা হয়, করা হয়, সেটা আশা করি খুব ভালো হবে। তবে খুব আন্তরিকভাবে থাকার জন্যে বা মেশার জন্যে আমার খুব ভালো সময় কেটেছিল। এবং আজকে রানার অনুরোধে এখানে এসে বলা, এবং আমি শান্তিনিকেতনেও গিয়েছিলাম, বললাম খুব ভালো লাগলো যে সবার সঙ্গে আমাদের দেখা হলো। নমস্কার। আসলে এই যে বাবুই সোনালি বা সুচেতা যে কথাগুলো বললো বৌদির সম্বন্ধে, আমরা বৌদি বলতাম,
ওই যেটা পলাশদা বললো, তপনদা এবং বৌদি। আমি বৌদি বলতাম, কিন্তু আমি মনে মনে জানি, শুনতে পাচ্ছ না, আমি মনে মনে জানি যে আমি অত্যন্ত সৌভাগ্যবতী, কেননা আমার তিনটে মা। একটা মা আমার গর্ভধারিণী মা, একটা মার নাম হচ্ছে অরুন্ধতী দেবী, 3 নম্বর মায়ের নাম হচ্ছে মোহরদি, মানে কণিকা বন্দ্যোপাধ্যায়। আমার দীর্ঘ সময় কেটেছে শান্তিনিকেতনে, এবং নিত্য নিত্য আমার কাজ ছিল মোহরদির বাড়ি যাওয়া। কথা প্রসঙ্গে ছুটি উঠত এবং অরুন্ধতী দেবীর নাম আসতো। একদিন কথা প্রসঙ্গে মোহরদি বললেন, ভাগ্যিস, শি ওয়াজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, মোহরদি কখনো কথা লুকিয়ে বলতেন না। একদিন বললেন, ভাগ্যিস অরুন্ধতী গানের লাইনে থাকেনি, চলে গিয়েছিল সিনেমা করতে। আমি বললাম, তাতে কি হলো? নইলে তো আমার কেউ গান শুনতোই না, ও এত ভালো গান গাইতো। মানে ভাবা যায়, মোহরদি বলছেন অরুন্ধতী দেবী সম্বন্ধে। এবং আমার মনে আছে যে কথাটা বললো, আন্তরিকতা, উষ্ণতা, পারিবারিক একটা ব্যাপার। শুটিংয়ের মধ্যে আমার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়লো। আর এমন কপাল, সেই সময় তো একটা বড়দিনের শট ছিল, সিন, বিশাল টেবিল ভরা খাবার, এবং বলতে গেলে ডাক্তারি মতে আমার সমস্ত কিছু খাওয়া বারণ। আমি অবাক হয়ে দেখলাম বৌদি কি করে ইম্প্রোভাইজ করলেন। আমাকে বললেন, যতবার নন্দিনী তোমার কাছে আসবে তুমি মাথা নেড়ে বিরক্ত দেখাবে। আমার কিন্তু জিভে জল আসছে এত খাবার দেখে। আমার তখন কতটুকু বয়স, ক্লাস 8 না 7 পড়ি। ওমা, তারপরে যখন লাঞ্চ ব্রেক হলো, সবার খাবার আসছে, আমার খাবার আসছে না। কি ব্যাপার? বৌদি দেখি 1 নম্বর স্টুডিওতে, তখন একটা টেনিস কোর্ট ছিল, টেনিস কোর্টের বাইরে একটা জামরুল গাছের তলায় একটা খাস জনতা স্টোভ জ্বালিয়ে স্টু রান্না করছেন আমার জন্য। ডিরেক্টর শুধু নন, তিনি অরুন্ধতী দেবী, তিনি আমার জন্য স্টু রান্না করছেন। কেন না আমি খাবো, বাকি কিছু আমি খেতে পারো না। আমার আজকালকার দিনে ভাবা যায় না। আর বৌদি বললে, আমার একটা অদ্ভুত ইথেরিয়াল দৃশ্য মনে পড়ে। আমাদের শুটিং হয়েছিল একটা অদ্ভুত জায়গায়, মৌল পাহাড়ি বলে। তখনকার সময় দুমকাতে ছিল ওটা, এখন দুমকার নাম কী হয়েছে জানি না। তো পুরো জঙ্গলের মধ্যে একটি স্কটিশ মিশনারি হসপিটাল, সেখানে রাত্রিবেলাতে 6টা থেকে 9টা অবধি খালি ওদের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টে আলো জ্বলতো, বাকি সময় আলো জ্বলতো না। অথচ আমাদের ম্যাজিক আওয়ারে শুটিং হবে, তো সকাল 4টের মধ্যে উঠে মেকআপ টেকআপ রেডি হতে হবে। তো ওদের গেস্ট হাউসেই ছিলাম আমরা। তো গেস্ট হাউস যেমন হয় আর কি, ওই রিপ্রেজেন্টেটিভদের, সিঁড়ি দিয়ে একতলাতে ক্যান্টিন, কিচেন, সিঁড়ি দিয়ে উঠলে লম্বা বারান্দা, আর পেছনে 3টে ঘর। একটা ঘরে মৃণাল মুখার্জি আর বোধহয় বিমলদা ছিলেন, বিমল মুখোপাধ্যায় ক্যামেরাম্যান। পাশের ঘরটায় নন্দিনীর মা বোন, আমি, আমার মা। তার পাশের ঘরটায় বৌদি। তার পাশে গেলে পরে 2টো টয়লেট, ওয়াশরুম। তো ওঠানো হতো, ঘুম চোখে টলতে টলতে যাচ্ছি। তখন পুজোর পরে পরে শিউলি ফুলের গন্ধ, একটা অদ্ভুত কুয়াশা, ঝিমঝিমে, একটা অদ্ভুত সুন্দর একটা ব্যাপার। কিন্তু ঘুম পেয়ে রয়েছে, টলতে টলতে যাচ্ছি। আর বাথরুম থেকে আমার জীবনে প্রথম, তখন ক্যামি সাবান ভারতবর্ষে পাওয়া যেত না, কিন্তু বৌদি ক্যামি সাবান ইউজ করতেন। সেই ক্যামি সাবানের গন্ধ ফ্লোট করে আসছে। আর যেহেতু কারেন্ট নেই, বৌদি একটা মোমবাতি জেলে উপাসনা করতেন। আশ্চর্য হয়ে যেতাম আমি, ওইটুকু আমি হাঁ হয়ে যেতাম। একটা মানুষ একা বসে মোমবাতি জ্বালিয়ে, তার মধ্যে তার চান হয়ে গেছে ভোর 4টের মধ্যে, ওই ঠান্ডাতে। ইলেকট্রিসিটি নেই, কাজে গিজার টিজার তো স্বপ্ন। আর আমি চান করতে যাব কি, আমি হাঁ করে দেখতাম একটা অপূর্ব সুন্দর মতো ভগবান বসে গান গাইছে। এইটা আমি জীবনে, এই অনুভূতিটা আমি ভুলবো না। আর যেদিন বৌদি চলে যান, সেদিন আমার রাজস্থান বেড়াতে যাবার কথা। আমার কানে এলো, আসতে আমি দৌড়লাম। গিয়ে যখন পৌঁছলাম, ততক্ষণে তপনদারা ফিরে এসেছেন কাজকর্ম সেরে। তপনদার বিশেষ বন্ধু ছিলেন গৌরকিশোর ঘোষ, তার ছবিতেও আমি কাজ করেছি, সাগিনা, তার গল্পের ছবিতে। যাই হোক, ওখানে বসেছিলাম। তপনদাকে আমি কি সান্ত্বনা দেব?
আমার তো নিজের বুক ফেটে যাচ্ছে। তপনদা ওই ফর্সা ধপধপে শান্ত মানুষটা, পুরো মুখটা লাল। উনি গৌরকিশোর ঘোষকেই বলছিলেন যে রোজকার মানে বৌদির এক্সিটটা কি সিনেম্যাটিক। প্রতিদিন তপনদা স্টুডিও থেকে বেরোবার সময় ফোন করে বলতেন আমি বেরোচ্ছি, এবং সেই মতো বৌদি চা রেডি করে ওখানে বসে থাকতেন বসার ঘরে, টিকোজিতে টিপট, 2টো কাপ। তপনদা যখন বাড়িতে এলেন, ফোনে কথা বলে বাড়িতে ঢুকলেন, বৌদি ওই চায়ের সাজটি সাজিয়ে শি ওয়াজ গন। মানে আমি এখনও যখন ভাবি আমার কান্না পেয়ে যায়। মানে আই ওয়াজ সো টাচ উইথ হার, মানে বোথ অফ দেম, তপনদা বৌদি আমার কাছে। মানে এই যে পলাশদা বললো না বাবা মা, তপনদা তো অবশ্যই গুরু, তার থেকেও বড় গুরু কিন্তু বৌদি। ওই যে জ্ঞানের প্রদীপ জ্বালি নাশপাপ অন্ধকার, কৃপা করে করো প্রভু এ জীবন অধিকার। বৌদি সেই সময় ওই একটা 12 বছরের মেয়ে জীবন যে অধিকার করেছেন। আমি রানাবাবুর কাছে, ওকে আমরা আদর করে রানাবাবু বলতাম, ও তো পুচকি ছিল, ও অবশ্য ক্লেম করে আমার থেকে খুব কম ছোট, তো রানাবাবুকে আমরা বলতাম ওরকম। তো ভাগ্যিস ও ডাকলো আমাকে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আশা করি আপনাদের ভালো লাগলো, কেননা ওই কট্টর ব্রাহ্মিকা টাইপের একজন মহিলা, যিনি ভীষণ, মানে সবাই ভাবতো বৌদি ভীষণ রাগী। বৌদি কিন্তু রাগী ছিলেন না, ওটা দেখাতেন, ওটা এক্সটেরিয়ার। ভেতর থেকে বৌদি ওয়াজ লাইক আ ফ্লাওয়ার। বৌদি যেমন ভেতরটা, ওপরটা সুন্দর ছিল, তেমন কঠিনও ছিল, কিন্তু ভেতরটা খালি সুন্দর ছিল। নমস্কার, অনেক ধন্যবাদ। সরি, একটু ইমোশনাল হয়ে পড়লাম। মিস্টার সিনহার সাথে কাজ করেছি, মিসেস সিনহার সাথে কাজ করেছি, অ্যান্ড রানার সাথে কাজ করেছি। রানার সাথে একদিন যখন মিসেস সিনহার খুব শরীর খারাপ হয়েছিল, ক্যান ইউ হিয়ার মি? শুনতে পারছো? যখন ওনার খুব শরীর খারাপ হয়েছিল প্রেসিডেন্সি কলেজে দীপার প্রেম করার সময়, তখন রানা ওই সারা দিন মাকেও দেখেছে, আমাদের সিনটা ডিরেকশন দিয়ে শেষ করেছিল। মিস্টার সিনহার বিষয়ে বলা কিছু নেই। হি ওয়াজ আ ভেরি ফাইন জেন্টলম্যান, ভেরি ইন্টেলিজেন্ট। কাজের মধ্যে ঢুকে থাকলেও উনি হ্যাড আ সেন্স অফ হিউমার, অ্যান্ড সেটা সব সময় প্রকাশ হতো, কাজটার মধ্যে সিরিয়াসনেস অ্যান্ড সেন্স অফ হিউমার। একদিন আমি দেখেছিলাম শুরুতে, প্লিজ ডোন্ট মাইন্ড, মিস্টার সিনহা যখন মিসেস সিনহার সেটে এসেছিলেন, একজনের বাড়িতে শুটিং করছিলাম আমরা, তখন উনি ক্যামেরাতে লুক থ্রু করে কিছু একটা বলেছিলেন। তখন মিসেস সিনহা বলেছিলেন যে শোনো, এটা আমার সেট, আমি লুক থ্রু করব, তুমি কিন্তু বাইরের লোক। হয়তো নট ইন দ্য সেম ওয়ার্ডস, বাট শি ওয়াজ কোয়াইট অ্যারোগেন্ট অ্যান্ড অ্যানয়েড যে কেউ স্বামী হলেও যে অন্য ডিরেক্টর ক্যামেরাতে লুক থ্রু করছিল। দ্যাট ওয়াজ এ ক্রাইম। ডিরেক্টর আর ক্যামেরাম্যান ছাড়া কেউ দেখতো না। মিসেস সিনহার সাথে আমার অনেক ঝগড়া। প্রথমেই আমাকে যখন নিয়েছিলেন টলারেন্স ক্লাবে দেখে বললো, ও তুমি তো ভেরি মডার্ন, তুমি স্মোক করবে, ড্রিঙ্ক করবে, আমার ছবিতে একটা সাইড রোল করবে। আমার মিসেস সিনহা, আমি প্যারালেল লিড করব না, আমি স্মোক করি না, আমি ড্রিঙ্কও করি না, আর আমার 2টো বাচ্চা হয়ে গেছে। সো যদি করি বড় কমার্শিয়াল ফিল্ম করব, ছোট ফিল্ম নয়। উনি অনেক চিন্তা করে 2-3 দিন পরে আমায় ফোন করে বললেন, ওকে তোমাকে হিরোইন নেব, কিন্তু আমার সব কথা শুনতে হবে। সেকেন্ড টাইম আমাদের ঝগড়া হয়েছিল, আমি আমার নিজের শাড়ি অ্যান্ড গয়না সব ছবিতে পরেছি। সো উনি বললেন, তুমি কালকে বম্বে যাচ্ছ? আমি বললাম হ্যাঁ। বলে তুমি ওই বাক্সটা আমার কাছে রেখে যাবে, যার মধ্যে আমার আর্টিফিশিয়াল গয়না ছিল। আমি বললাম না, আমি ওই ছবিতেও পড়েছি, এই ছবিতেও পড়েছি, সো ইট হ্যাজ টু স্টে উইথ মি। আমি কন্টিনিউটি ব্রেক করতে পারবো না। ওই নিয়ে প্রায় আমাদের ছবিটা বন্ধ হয়ে গেছিলো। বাট আমি শুধু ওনার সাথে আর কুনাল বলে আরেকজন বাঙালি ভদ্রমহিলা ডিরেক্টর, তার সাথে কাজ করেছি। অপর্ণার সাথে আমার কাজ হয়নি। বাট মিসেস সিনহার মাঝখানে মধ্যে যে অ্যাটেনশন টু ডিটেল দেখেছিলাম, অনেক ছবি করেছি উইথ মেনি মেল ডিরেক্টরস, ওরকম ছোটোখাটো জিনিসে হয়তো কথা বলছি আমি, এসে কানের দুলটা একটু দুলিয়ে দিলেন,
যে there has to be some movement কোথাও। আমরা তো মাথা নাড়াই, হাত পা নাড়াই কথা বলতে গেলে। সো ওইরকম ছোট্ট ছোট্ট অনেক ডিটেল ছিল উনি যখন কাজ করতেন, which I haven't seen অন্য কোনো পুরুষ ডিরেক্টরের মধ্যে। অ্যান্ড কি বলবো, I loved her, আমাকেও মেয়ের মতন ভালোবাসতেন। And yet we were two women on the same platform. I come from a family, আমার মা, আমার মাসি শাশুড়ি was রাজমাতা Gayatri Devi. I come from a family, ওরা ছাড়াও all the women are very educated, independent, হয়তো বিয়ে করেছে, তাও they have led their own lives. And Mrs. Sinha was the first woman I met who led her own life. Thank you. দুটো কথা বলবো, খুব সামান্যই। একেবারে প্রথমবার অরুন্ধতিদির সঙ্গে যখন বলতে পারেন প্রথম আমার আলাপ হয়, সেই আলাপের মুহূর্তটা, উপলক্ষটা আমি কখনো ভুলতে পারি না। এখন তার সেই জায়গাটার চিহ্ন পরিচিতি মুছে গেছে। এস এন ব্যানার্জি রোড আর চৌরঙ্গীর একেবারে মোড়ের মুখটায় তখন মার্কিন যুক্তরাষ্ট্রের তথ্য দপ্তর ছিল, আর একেবারে এস এন ব্যানার্জি রোডের ওপরেই ওদের একটা ছোট্ট প্রেক্ষাগৃহ ছিল, একেবারে একতলাতে, রাস্তার ওপরেই। সেখানে মনে আছে জন ফোর্ডের ছবির একটা রেট্রোস্পেক্টিভের ব্যবস্থা করা হয়েছিল। উদ্বোধন করার দায়িত্ব ছিল তপনদার, আর সেই উপলক্ষে ফোর্ড নিয়ে খানিকটা কথা বলার দায়িত্ব ছিল আমার। তপনদার সঙ্গে তার আগেই আমার আলাপ হয়েছে, যোগাযোগ আছে। অরুন্ধতিদিকে খুব দূর থেকে দেখেছি, ছবি দেখেছি, কখনো পরিচয় হয়নি। অরুন্ধতিদি এসেছেন অনুষ্ঠানের শুরুতে। তপনদার সঙ্গে প্রথমেই কথা বলছি, তপনদা ডাকলেন অরুন্ধতিদিকে আমার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য। একটু আগে অন্যদের কথাতেও যেটা আসছিল, যে অরুন্ধতিদি যেন দুটো সত্তা ছিল। একটা সত্তায় খুব মরমী, নরম, দরদি, আরেকটা সত্তায় বেশ একটা দাপুটে ভাব। এবং তপনদা অরুন্ধতিদিকে ডাকতেই খুব দাপটের সঙ্গে বললেন, ওর সঙ্গে আমার আলাপ করে দিতে হবে না, ওর দাদার কাছে আমি শান্তিনিকেতনে পড়েছি। এবং এমন একটা দাপটের সঙ্গে বলা, কিন্তু তার মধ্যে একটা গভীর স্মৃতি, আদর, সবটা কিন্তু জড়িয়ে যায়। ওই এক মুহূর্তেই অরুন্ধতিদিকে যেন চিনতে পেরেছিলাম। তপনদার কাছে যাতায়াত করি, অরুন্ধতিদির সঙ্গেও গল্প হয়। অরুন্ধতিদি তখন অনেকটা গুটিয়ে নিয়েছেন নিজেকে, গল্প হয়। তার মাঝখানে একদিন, তখন দূরদর্শনের পত্তন হয়েছে আমাদের এখানে, আর দূরদর্শনে একেবারে প্রথম প্রজন্মের যারা প্রযোজক ছিলেন, তাদের মধ্যে ছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। অনন্যা ক্লোজ আপ বলে একটা অনুষ্ঠানের দায়িত্ব ছিল। এতে চলচ্চিত্রের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, নানা রকম মানুষ, তাদের নিয়ে একটা আধ ঘন্টার অনুষ্ঠান, সাক্ষাৎকার, যাতে ছবিগুলো কিছু কিছু অংশ দেখানো যায়। নতুন এসেছে দূরদর্শন, অনুষ্ঠানের ভাবনার পেছনেই কোথাও চলচ্চিত্রকে ছুঁয়ে আরেকটা নতুন
সংরূপ আসছে, টেলিভিশন, দুটোকে মেলানোর একটা খেলা ছিল, একটা দায় ছিল, একটা পরীক্ষা ছিল। তার মধ্যে এই অনুষ্ঠানটা তৈরি হয়েছিল। অনন্যা একটা দায়িত্বে ছিল। অনন্যার জন্য আমি এই অনুষ্ঠানে প্রেমেন্দ্র মিত্রের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ করেছি, প্রদীপ কুমারের সঙ্গে সাক্ষাৎকার গ্রহণ করেছি, আরও অনেকের সঙ্গে। অরুন্ধতীদিকে অনেকবার অনন্যা এই অনুষ্ঠানে টেনে আনার চেষ্টা করেছেন। ওই দাপুটের স্বরেই বলেছেন, না, আমি যাব না। একদিন এই নিয়ে অনন্যার সঙ্গে আমার কথাও হয়, কারণ এই অনুষ্ঠানটার সঙ্গে আমিও খানিকটা জড়িয়ে গেছি তখন। একদিন হঠাৎ খুব সকালবেলা 8টা সাড়ে 8টার সময় অনন্যার আবির্ভাব আমার বাড়িতে গল্ফ গ্রিনে, ভীষণ উত্তেজিত। দরজাটা খুলতেই বললো, তুমি না বলবে না কিন্তু। আমি কিসে না বলবো? বললো, আজকে সকালে তপনদের কাছে গেছিলাম, আর অনন্যার সঙ্গে মকাইবাড়ি চা এস্টেট, ওই পরিবারের মেয়ে অনন্যা, তাই ভালো চা নিয়ে আসতো, আর সেগুলো তপনদা অরুন্ধতীদিকে উপহার দিত। সেদিনও সকালে উপহার দিতে গেছে। অরুন্ধতীদি দরজার পরে একটা ছোট বারান্দা, ওই বারান্দার মুখটাতে বসে কথা চুল আঁচড়াচ্ছিলেন। তপনদার সঙ্গে কথা বলছিল অনন্যা। হঠাৎ ওখান থেকে নাকি জিজ্ঞেস করেন, আচ্ছা তুমি ওই যে ক্লোজ আপের কথা বলো, শ্রমিক আমাকে ইন্টারভিউ করবে, রাজি করাবে? তাহলে রাজি আছি। সঙ্গে সঙ্গে অনন্যা ছুটে এসেছে এবং আমাকে বলে, আমি বললাম, না বলার প্রশ্নই ওঠে না। 2 দিন 3 দিন অরুন্ধতীদির কাছে যাই, অনেক পুরনো গল্প শুনি, কথা শুনি, তার থেকে প্রশ্নগুলো সাজিয়ে এই অনুষ্ঠানটা তৈরি হয়, ক্লোজ আপ। আমার মনে আছে কষ্টেরই কথা, যেদিন অরুন্ধতীদি মারা যান, সেদিন সন্ধেবেলা আমি একজন বন্ধুর বাড়িতে গেছি। সন্ধ্যের খবরে, 7:30টার বাংলা খবরে খবরটা বলা হলো। তারপরে ওই সাক্ষাৎকারটা, ক্লোজ আপ, সেটা দেখানো হলো। ছবিটা শুরু হতো একটা হারমোনিয়াম, একটা গ্রামোফোন, পুরনো গ্রামোফোন, তাতে একটা রেকর্ড ঘুরছে, অরুন্ধতীদির গলায় ওর গান, উনি পাশে বসে শুনছেন, আর ওর চোখে জল। এইটা দিয়ে ছবিটা শুরু হয়েছিল। তারপরে আমি দৃশ্যে আসি, কথাবার্তা শুরু হয়। আর সেই সন্ধে, সেদিন উনি চলে গেছেন। সন্ধেবেলা ওই দৃশ্যটা যখন দেখছি, তারপরে ছবিতে আমি আর অরুন্ধতীদি কথা বলছি, ওই সবটা স্মৃতি জড়িয়ে এখনও, আর যখন আপনাদের বলছি, ওটা খুব ভার হয়ে আসে। তাই অনেক কথার মধ্যে না গিয়ে তপনদার সমস্ত লেখা সংকলন করে একটা বই আমি সম্পাদনা করেছিলাম। আমি বইয়ের মিস্ত্রি, বই নিয়ে আমার কারবার, খুব যত্ন করে করেছিলাম। যখন কাজ করছে তখন তপনদা আছেন, তপনদার কাছে যাচ্ছি, নানা কথা, নানা খবর সংগ্রহ করছি, কিন্তু বইটা করতে করতেই তপনদা চলে যান, ওকে দেখাতে পারিনি। সেই বই থেকে তপনদার একটা ছোট্ট অংশ অরুন্ধতীদি সম্পর্কে, সেইটা আমি পড়ে শোনাব। বার্লিন শহরের চৌরঙ্গের নাম কুরফুস্টেনদাম, সংক্ষেপে কুডাম। সেই রাস্তা ধরে একটু উত্তর দিকে গেলেই একটা পার্ক। এক দীর্ঘ ও নির্জন সন্ধ্যায় অরুন্ধতী মুখার্জি আর আমি বসেছিলাম সেই পার্কে। তাকে একটা গান গাইতে অনুরোধ করলাম।
অরুন্ধতী গাইলেন, পথে যেতে ডেকেছিলে মোরে। যে প্রসঙ্গ একান্তভাবে ব্যক্তিগত এই স্মৃতিচারণায়, তার উল্লেখ করব না ভেবেছিলাম, তবু সংক্ষেপে বলি, বার্লিনের সেই সন্ধ্যায় এক গানেই মাত করেছিলেন অরুন্ধতী। আমিও কাত হয়ে গেলাম। পরের ইতিহাসে শ্রীমতী অরুন্ধতী মুখার্জি হলেন শ্রীমতী অরুন্ধতী সিংহ। অরুন্ধতীর রূপ ছিল সর্বজনবেদিত। নানা গুণের অধিকারিণী ছিলেন তিনি। রূপের মতোই তার মেজাজ। সকলের সঙ্গে মেশা তার ধাতে সইত না। বন্ধুবান্ধবদের বলতেন, বাইরে গিয়ে আর্টের খেলা পরে দেখিও, আগে নিজের ঘরে বসে শেখো। লিভিং ইজ অ্যান আর্ট। সত্য ভাষণ পছন্দ করতেন। সত্যি বলতে সত্যকে এভাবে আঁকড়ে থাকতে আমি খুব কম জনকে দেখেছি। সঙ্গে ছিল মিথ্যার প্রতি ঘৃণা, যে কারণে চিত্রজগতে তার প্রাপ্য সমাদরের অনেকটাই পাননি, কিন্তু বাইরে সম্মান পেয়েছেন প্রচুর, যে সম্মানে তার অধিকার ছিল। স্বভাবসিদ্ধ আভিজাত্যের জন্য, নিঃস্বার্থভাবে পরের উপকার করার জন্য। যাদের বিশেষ পছন্দ করতেন তাদের অন্যতম আমাদের প্রতিবেশিনী সঙ্গীত শিল্পী মুকুল মুখার্জি। আর ছিল তার দুই প্রিয় বন্ধু, একজন এলগিন রোডের জাহাজ বাড়ির শ্রীমতী কল্পনা সেন, অন্যজন এলগিন রোডেরই সরকার বাড়ির শ্রীমতী মীরা সরকার। টানা 10 বছর ধরে প্রায় প্রতিটি সন্ধ্যায় আমরা এদের সঙ্গেই কাটিয়েছি। আজ অরুন্ধতী নেই, কিন্তু আমাদের বন্ধুত্বের সম্পর্কে ছেদ পড়েনি। রবীন্দ্রসঙ্গীত ছাড়াও রবীন্দ্র সাহিত্য এবং আধুনিক বাংলা সাহিত্য সম্পর্কে প্রচুর জ্ঞান ছিল অরুন্ধতীর। স্মরণশক্তিও ছিল প্রখর। এক নাগাড়ে 105 রবীন্দ্রনাথের গানের কথা বলে দিতে পারতেন। বেড়াতেও ভালোবাসতেন। তার সঙ্গে ভারতবর্ষের আর ইউরোপের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়িয়েছি। বিভিন্ন দেশের আর্ট গ্যালারিও প্রতি ছিল তার অকৃত্রিম আকর্ষণ। কিশোরী বয়সে তার গানের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। এটা ছিল তার একান্ত গর্ব। আমাদের সমসাময়িক সাহিত্যিকদের মধ্যে অরুন্ধতীর পছন্দ ছিল সন্তোষ কুমার ঘোষ আর গৌরকিশোর ঘোষকে। মানুষ গৌরকিশোরকে ভালোবাসতেন খুব। তখন ইন্দিরা গান্ধীর এমার্জেন্সি চলছে। একদিন খুব ভোর বেলায় কানে এলো, আমাদের বাড়ির গেটের সামনে কেউ পিপি করে ক্রমাগত হর্ন বাজাচ্ছে। গেট খুলে দেখি সন্তোষ কুমার ঘোষ, উদ্ভ্রান্ত, বেশ চঞ্চল, উস্কো খুস্কো চেহারা। বললেন, আজ ভোর রাতে পুলিশ গৌরকে ধরে নিয়ে গেছে। আরও বললেন, জানেন গৌরের শরীর খুব খারাপ, জেলেও বাঁচবে না, হার্টের অবস্থা ভালো নয়। আমি তো হতবাক। খানিকক্ষণ চুপ করে থেকে উদাস দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে সন্তোষবাবু বললেন, গৌর চলে গেলে আমাদের পৃথিবীটা বড় ছোট হয়ে যাবে। উপরে গিয়ে অরুন্ধতীকে খবর দিলাম। শুনে মর্মাহত হলেন। কয়েকদিন পরে প্রেসিডেন্সি জেল থেকে গৌরকিশোরের একখানা পোস্ট কার্ড এলো। ভালোই আছে, শুধু রাতে একটু কষ্ট হয় ঠান্ডায়, কারণ উত্তর দিকের একটা মাত্র জানলা, হুহু করে ঠান্ডা আসে। অরুন্ধতীর সঙ্গে সঙ্গে আলমারি খুলে আমার একটা পুরনো গরম শোয়ার পোশাক বের করে সুন্দরভাবে প্যাক করে আমাকে বললেন, এক্ষুনি প্রেসিডেন্সি জেলে গিয়ে দিয়ে এসো। আমি মৃদু আপত্তি করলাম, যদি না ঢুকতে দেয় অসম্মানিত হব। আপত্তি টিকল না।
প্রেসিডেন্সি জেলের গেটের সামনে দাঁড়ালাম, একজন বাঙালি কনস্টেবল এগিয়ে এলো, তার হাতে প্যাকেটটা দিয়ে বললাম, এটা গৌরকিশোর ঘোষকে দেওয়া যাবে কি? প্যাকেটে কি আছে তাও বললাম। কনস্টেবল একগাল হেসে বলল, একটু দাঁড়ান স্যার, সাহেবকে ডাকি। জেলার এলেন, খাতির করে বললেন, ভেতরে আসুন না। বললাম, দরকার নেই। কেমন আছেন গৌরবাবু? জেলে বললেন, জমিয়ে আছেন, চিন্তার কিছু নেই, প্যাকেটটা আমি নিজে গিয়ে দিয়ে আসছি। বাড়ি ফিরে অরুন্ধতীকে বললাম, শুধু শুধু ভেবো না, ও ছেলে জেলে মরবার নয়, দেখো গিয়ে প্রেসিডেন্সি জেলকে আনন্দবাজার পত্রিকার আপিস করে বড়ে আছে। অরুন্ধতী দিও যেমন তেমনি সুন্দর অরুন্ধতীদির সম্পর্কগুলো, তাই না? নমস্কার। এখানে বলা হচ্ছিল যে ওনার স্মৃতি সংরক্ষণটা আমাদের একটা দায়বদ্ধতা আছে। এটার কথা শ্রমিকবাবু অনেকবার বলেছেন যে আমাদের জেনারেশন যারা, আমরা তো অনেকটাই তপন সিংহ, অরুন্ধতী দেবীর ছবি দেখেছি। এমনকি কয়েক দশক আগে অবধি 1980s আমার মনে আছে সমানে বাংলায় DD7 চ্যানেলে বাংলা সিনেমা দেখানো হতো রেগুলারলি। তো অনেক পরেও আমার মনে আছে যেই সিনেমাগুলো হয়তো 50s দেখিনি আমরা, শশীবাবুর সংসার, মানময়ী গার্লস স্কুল, ছেলে কার, এই ধরনের ছবি হঠাৎ দেখতাম কেউ না কেউ বাড়িতে বসে দেখছে, আমিও বসে পড়তাম, তো এই পিসিমার ছবি বলে। কিন্তু যখন আমরা দেখলাম যে পিসিমার সেন্টেনারি এগিয়ে আসছেন আর কিছু একটা করা দরকার আমার মনে হয়েছিল। আমি বলি যে আমার নিজের পারিবারিক আর্কাইভস নিয়ে একটা মস্ত বড় আগ্রহ আছে, কারণ আমি দেখেছি যে অনেক গুণী মানুষদেরও তাদের কাজ কিন্তু কোনো প্রতিষ্ঠানে থাকে না। এটা আমি নিজে আর্কাইভস গড়ে তোলার সময় দেখেছিলাম যে আর্টিস্ট হন, ফটোগ্রাফার হন, কালেক্টর হন, তাদের কাজ তাদের বাড়িতেই থাকেন। তো ধরুন আমরা গোপাল ঘোষের কাজ তখন ওনার বাড়িতেই 500 ওপরে কাজ দেখেছি। আমেদ আলী স্টুডিওতে গিয়ে আমরা আমেদ আলীর পুরো কাজ দেখেছি, তখনও সেগুলো আর্ট মার্কেটে ঢোকেনি। তো তেমনই আমাদের মনে হয়েছে যে যেমন অনেক আর্টিস্ট, কমার্শিয়াল আর্টিস্টদের কাজও কোনো অ্যাডভার্টাইজিং স্টুডিওতে সেগুলো রাখা থাকতো না, সেগুলো তাদের বাড়িতেই আমরা পেয়েছি। তো আমাদেরও মনে হয়েছিল যে আমরা দেখি বাড়িতে কি না কি আছে। এটা রানার থেকেও, রানার স্ত্রী কাকলি খুব অর্গানাইজ, ও বলেছিল অনেক কিছু আছে কিন্তু আমাদের দেখে দেখে বার করতে হবে। তো এইভাবেই বছর দেড়েক আগে আমাদের উদ্যোগটা শুরু মানে ওরা যখনই ব্যাঙ্গালোর থেকে আসতো, আমার থেকে আমার মেয়ে গিয়ে নিউ আলিপুরের বাড়িতে হাজির হয়ে বলতো, রানা মামা আমাকে কিন্তু 2 দিন দিতে হবে। ওদের কিন্তু সাংঘাতিক সোশ্যাল লাইফ, ওদের সাউথ পয়েন্টের গ্রুপ আছে, প্রেসিডেন্সি গ্রুপ আছে, নিউ আলিপুরের গ্রুপ আছে, সেটা ওদের ধরা খুব মুশকিল। রানা অনেকটা গেছো দাদার মতো, কখন কোথায় থাকে আমরা কোনো দিনও খবর পাই না। তো সেইভাবে ওদের কোনো রকমে বসিয়ে রেখে আস্তে আস্তে আমরা বার করতে শুরু করি। এখানে একটা জিনিস বলা দরকার, যে সবাই বলেছেন যে উনি অত্যন্ত গোছানো মানুষ ছিলেন, যে খুব অসুস্থতা অবস্থায় সন্দীপ রায় বলছিলেন যে উনি খুব মেটিকুলাসলি প্রত্যেকটা জিনিসের পরিচালনাটা করতেন। তো আমরা যখন দেখতে শুরু করি আমরা দেখলাম যে উনি কতটা যত্ন করে ওনার ফাইল বলুন, ছবি বলুন, সব রেখেছিলেন। এখানে আমি একটা উদাহরণ দিই, শান্তিনিকেতনের কথা। শান্তিনিকেতন ওনার জীবনের একটা মস্ত বড় একটা বিশেষ স্থান ছিল। ওখানে উনি কাটিয়েছিলেন মাত্র 4-5 বছর, কিন্তু উনি সবসময় বলতেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় কেটেছে শান্তিনিকেতনে। যখন কোনো সাক্ষাৎকার দিতেন উনি ওনার অভিনয় জীবনের থেকে উনি চলে যেতেন ঢাকা শান্তিনিকেতনে, বারবার বলতেন যে আমার এত সৌভাগ্য, I have sung for 2 of the most important men of the 20th century, Rabindranath Tagore and Mahatma Gandhi। তো এই দিয়ে শুরু করতেন। তো আমি দেখলাম শান্তিনিকেতনে ছোট ছোট ছবি যেগুলো এখানে অনেকটা ব্লো আপ করা হয়েছে, উনি নিজে
প্রত্যেকটা ছবির পেছনে তারিখ দিয়ে লেবেল দিয়ে কার তোলা ছবি, যেগুলো শম্ভু সাহার তোলা ছবি আমরা জানলাম ওনার লেবেলিং থেকে। তো এরকমই ফাইলের ওপরে উনি যত্ন করে যেই ধরনের ফাইল উনি যে ছবিগুলো কমপ্লিট করেছিলেন কিন্তু অনেক ছবি উনি শেষ করতে পারেননি, সেইগুলোর ফাইলও আমরা পেয়েছি। আর আপনারা তো জানেন যে সিনেমার কোনো সংরক্ষণ হয়নি, যে কারণে উনি প্রায় 37টা ছবিতে অভিনয় করেছিলেন। আর যখন অভিনয় করেছেন তখন খুবই নামী অভিনেত্রী ছিলেন, কিন্তু সেই ছবিগুলোর মধ্যে হয়তো 10 থেকে 12টা ছবি পাওয়া যায়, তাও ইউটিউবে খুব হাই কোয়ালিটি ছবি না। ওনার একমাত্র ছবি প্রফেশনালি রিস্টোর্ড হয়েছে NFAI-তে, ওটা ছুটি, ওটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। কিন্তু তার বাইরে ওনার ছবি সোর্স করাটা খুবই মুশকিলের। তো আমরা তাই দেখলাম যে সিনেমা এমন একটা মাধ্যম সবাইকে মাতিয়ে দিয়েছিল দ্য মুভিং পিকচার, অ্যান্ড ইয়েট উই ওয়ার ডিপেন্ডেন্ট অন দ্য স্টিল ইমেজ to reconstruct her life, কারণ স্টিল ইমেজ ইজ হোয়াট ওয়াজ প্রিজার্ভড। কিছুটা ক্লিপস যতদূর পাওয়া গেছে 2 জায়গায় রাখা হয়েছে। তো এখানে আমরা আর্কাইভটা পেলাম, বাট আর্কাইভের গ্যাপগুলো বুঝতে পারলাম। এখন আরেকটা প্রজন্মের কথা বলি। আমার মেয়ে কোনোদিনও ওনাকে চিনত না, কারণ ও যখন খুব কয়েক মাস বয়স তখন পিসিমা খুবই তাড়াতাড়ি মারা যান। কিন্তু ওর একটা সিনেমার ইতিহাস নিয়ে আগ্রহ আছে, ও একাডেমিক না কিন্তু ওর আগ্রহটা আছে। তো আমি বলবো বাকি ইতিহাসটা কীভাবে এই প্রজেক্টটা হলো ও বলুক। I usually do a fairly detailed walkthrough of the exhibition, but Ajke I can imagine that, you know, a lot of time has gone into sorting out many other things, and a lot of apologies really for not having a proper mic and for having to do this in a very haphazard way. I'm a perfectionist, as was my Pishi Dida, so I'm sure in fact we have our regrets. But I think what I would like to mention over here, and this I do bring up in my walkthrough, is that, and right at the start it's there actually, that this exhibition is called A Star Named Arundhati, but that is taken from Tarar Naam Arundhati, because Arundhati herself did not see herself really as a star, and she was in the cinema industry much more for intellectual satisfaction and for the craft of it. Tomorrow in fact we are meant to have a session on the Bengali actress, and not only looking at Arundhati but looking at many other figures of her time and you know, her contemporaries. And for me, the journey really was about using this one figure to discover a much larger period in cinema history, which is the 1950s and 60s. And Arundhati lived through very, very interesting times, whether it was nationalism and the Shantiniketan project, or whether after that it was the change in cinema industry itself, the movement from theatre studios to the arrival of more independent cinema, etc. And both Tapan Sinha and Arundhati also exist within the space of, you know, middle of the road cinema, or what we would like to term as that. But honestly, there was just a lot of interaction between the worlds of arts as well as in fact commerce at that period. But I was really interested in unearthing a lot of these other layers through her life. But in all fairness, it also is an exhibition to show you the different facets of her life, because it's not just about her life in cinema, it is about her life as a radio artist that came before that, then her move to direction. And one of the things that fascinated me was the number of files that we found in the archives, which are just working documents. And some of them are not necessarily the glamorous images over here. It could be about a woman writing to Doordarshan saying, I need raw stock for this particular film, etc. But it really brings up a picture of somebody who was constantly fighting to have her own voice heard, and in many ways in fact also recognizing certain things about cinema which hasn't changed at all, including the role of women. And
over here, in fact, it's not very easy to categorize Arundhati as a feminist because she never saw herself as a feminist. She often said, in fact, that I don't believe in those labels. But at the same time, I think she definitely was part of a generation, in fact, which was fighting for equal rights. And somewhere they didn't even want to be necessarily called a female director or a lady director, but just to be recognized, in fact, for who they were. And there's lots of interesting documents that I found about her, debating this idea about women in cinema. In fact, yes, there are various limitations in terms of, women are often termed as non-technical filmmakers, or in Arundhati's case, in fact, it was very easy for somebody to say, well, you're Tapan Sinha's wife, in fact, and therefore you've got something out of this. But the truth is, in fact, that as an actress, she had learnt a lot on the sets. And even people like Oshit Sen recognized, in fact, that there was that caliber in her to become a director. Because, she was, even as she was reading scripts, in fact, she was constantly visualizing them and thinking of it in a different way. So really, this was also the journey of discovering a woman who was taking steps into the world of production and direction at a time when it was not very common to do those things. Yes, and she set up her own production house, Onindo Chitro. I know that this exhibition is rather expansive at this point, but I hope you get to see that side, because that side really has the aspect of direction and production over here. So it's just been really quite a complex project, I will say, and maybe it's just the beginning of something much bigger over here. I've always said that, there is a larger book and a website in mind. And honestly, to open up this project to many other families and places which have important archives, which could contribute. Shonali Di has said that, in fact, she has images. Then Konika Bandopadhyay's family said they were very keen to contribute. So it is about how we grow together at this point of time. Yes, and the R.D. Bansal story is very important. Okay, yes, okay. My mother, okay, the R.D. Bansal story really is to do with Arundhati's last film. And there too, she, really had her own creative say, because she was, looking to them for support, and then they wanted to change the ending and the pacing of the film. And she put down her foot and she said, this is not happening, and if this film does go with that kind of changed ending, etc., then I'm removing my name from it. And she went ahead and she fought a battle, and she even won that legal battle. So in the very act of removing her name from the film, she definitely exercised her creative choice, which I feel is, again, really important. And it is covered extensively. Producer. It was a big thing for its time at that point of time. So, yeah. But lots of interesting stories, and I hope, as I said, I can take you through a more detailed walkthrough if you're coming back on another day. We also have some merchandise which is kept. We've got little prints, in fact, from the Arundhati Devi family collection, and we are hoping to keep some posters as well. So please. And there's some original material. And yes. A Shantiniketan diary. So my great discovery was that in 1942, she kept a diary. We think there are many more pages, but আমরা যেগুলো পেয়েছি সেগুলো মেইনলি জুলাই 1942 থেকে নভেম্বর অবধি. But it's the time of a surging nationalism. It's the time of Bharat Chharo Andolon, যে কারণে আমরা কল অফ ন্যাশনালিজম বলে একটা জায়গা রেখেছি with a quotation. গৌর প্রাঙ্গণে তখন পতাকা উত্তোলন হচ্ছে স্বাধীনতার আগে. So that diary again shows her to be a very fine writer. যে যখন লিখছেন, ডায়েরি লেখারও তো তখন একটা মস্ত বড় একটা চল না, যে you didn't just jot down your thoughts. There's a lot of poetic things in it too. So there were many discoveries which I have taken away from the project. But most of all, I think it's been a great privilege to work on this year, 2024. I've had the privilege of working on two truly remarkable women of the 20th century. Arundhati Devi, who happens to be my Pishima, but we were very scared of her when we were young because she was
larger than life. Actually a small person, but everybody said, "Tumi tomar pishimar moto lomba." Actually, Pishima was a smaller person, but she appeared larger than life. And the second one, which Shomik Babu knows, is the sculptor Meera Mukherjee. তো এই দুজনের মানে ওপর কাজ করতে পেরে আমার মনে হয় ইটস বিন আমার মস্ত বড় একটা সৌভাগ্য যে এমন দুজন মহিলা who defined the worlds of the 20th century in certain ways. That's it. I'm just going to also add, I wanted to really mention this as well, that I think a project like this opens up many other places in the city for you, and it introduces you to a number of very important collectors over here, and we have some of them with us. For example, there's Orijit Da from the Tapan Sinha Foundation. There was Shaunak Da, in fact, who's come and gone. There's Rakesh Sani from Gallery Rasa, who helped us digitize a lot of work. And there are people like Anjan Bose from the Aurora Film Corporation, in fact, who've also donated a huge amount of images for us. So really it's about discovering so many other spaces of cinema that exist in this city, and the families of many other directors and actresses and actors, in fact, who are also willing to share their worlds. And yes, and I'm going to give the closing note to Shomik Da and then to Rana. আমার একটাই কথা, বিশেষ করে আর্কাইভের কথা যখন উঠছে এবং যে অসাধারণ কাজ তপতি আর মৃণালিনী করেছে এই প্রদর্শনী, অসাধারণ কাজ আমি বলবো। তার সঙ্গে আমার একটাই অনেক দুঃখের মধ্যে এটাও জানাতে চাই আপনাদের যে সাক্ষাৎকারটার কথা বললাম, তার কাহিনী বললাম, সেটার কোনো অস্তিত্ব নেই। দূরদর্শন সেটা মুছে ফেলেছেন। আমি সত্যজিৎ বাবুকে সঙ্গে আমার 6টা সাক্ষাৎকারের একটা মাত্র তার 25 মিনিট কর্তারা ছেঁটে কেটে ফেলে দিয়েছেন, তার আধ ঘন্টা খানেকের একটা টুকরো আপনারা ইউটিউবে দেখতে পান। বাকিগুলো কিন্তু দূরদর্শন কর্তৃপক্ষ সযত্নে মুছে দিয়েছেন। এই বছরের ইতিহাসেও আমরা ইতিহাসকে রাখতে পারিনি। তাই প্রাণপণ চেষ্টা করে তপতি, মৃণালিনী এবং তাদের মতো আরা যারা করছেন, আমরা যেটুকু পারি আমরা তাদের সঙ্গে থাকব। মায়ের প্রথম যে গানটা রেকর্ডেড হয়েছিল রবীন্দ্রনাথের, তোমার খোলা হাওয়া, সেইটা দিয়ে একটু আমাদের আরেক বন্ধু ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, ওনাকে বলবো, এবং সবাই যদি আমরা সমবেতভাবে গাইতে পারি আমার খুব ভালো লাগবে। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল পিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেঁধো না কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা।
ঝড়কে আমি করব মিতে, ধরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিতে, ধরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও ও গো আমি, তুফান পেলে বাঁচি আমি, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। আচ্ছা, এই গানটা 1946-এ মায়ের রেকর্ডিং ছিল ভারত রেকর্ডসে, সেটা এখানে আছে রেকর্ডেড, হেডফোন দিয়ে শোনা যেতে পারে। মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না, তারায় তারায় উড়ে বেড়ায় মাটিতে সে নামে না, মন বলে আমি মনের কথা জানি না। সাঁঝের তারা হাত ছানি দেয়, ভোরের তারা টানে, সাঁঝের তারা হাত ছানি দেয়, ভোরের তারা টানে। সাগর ঢেবে ভেসে যায় সে, সাগর ঢেবে ভেসে যায় সে, কোন পারে কে জানে। দেহ আমার চলতে না রে, বইতে না রে ভারে, হালকা হাওয়ার পালকি রে, হালকা হাওয়ার পালকি চড়ে, কোথাও সে যে থামে না, মন বলে আমি মনের কথা জানি না। 13 নদী 7 সমুদ্র, সে যে রে ভাই তারি দোসর। 13 নদী 7 সমুদ্র, সে যে রে ভাই তারি দোসর। ঝরা সাহন ভরা ভাদর, ঝরা সাহন ভরা ভাদর, সবই যে ভাই তারি গোচর। দেহ আমার ঘরের কোণে, কাটায় নিশি সাজ বিহানে, দেহ আমার ঘরের কোণে, কাটায় নিশি সাজ বিহানে। দিনের আলো রাতের আধার, দিনের আলো রাতের আধার, কিছুই যে মানে না, মন বলে আমি মনের কথা জানি না, মন বলে আমি মনের কথা জানি না।